প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ছবি দেখতে পাচ্ছ। আজকে উদ্ভিদ বিজ্ঞান 2 অর্থাৎ নন মেজর 2 লেকচার নং 4 এবং লেকচারের শিরোনাম হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং এন্ড ইভ্যালুয়েশন। তোমরা যদি তোমাদের বইতে সিলেবাসটুকু দেখো তাহলে দেখবে যে সিলেবাসের আমরা আজকে প্ল্যান্ট ব্রিডিং অংশ নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ মহসিন আরাফাত, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। তাহলে আমরা এক নজরে আজকে আলোচ্য বিষয়টুকু দেখে নিচ্ছি। শুরুতেই বলেছিলাম যে আজকে হচ্ছে আমাদের প্ল্যান্ট ব্রিডিং এবং ইভলিউশন নিয়ে আলোচনা করব, তোমাদের সাথে কথা বলবো। এর মধ্যে বিস্তারিত হচ্ছে কি ডেফিনেশন এন্ড সিগনিফিকেন্স অফ প্ল্যান্ট ব্রিডিং, মেথড অফ আর্টিফিশিয়াল পলিনেশন ইন প্ল্যান্টস, সিলেকশন মেথড, থিওরিজ অফ ইভলিউশন, ডারউইনস এন্ড সিনথেটিক থিওরি অফ ইভলিউশন। এই অংশটুকু আমাদের সিলেবাসের মধ্যে আছে। যাই হোক, আমরা ধীরে ধীরে এর মধ্যেই থাকবো। যেহেতু প্ল্যান্ট ব্রিডিং, আমরা তাহলে শুরুতে প্ল্যান্ট ব্রিডিং কি তার একটা সংজ্ঞা জানতে চাই। যেমন স্মিথ 1966 সালে একটা সংজ্ঞা দিয়েছেন যে উদ্ভিদ অর্থনৈতিক ব্যবহারের সাথে সঙ্গতি রেখে উদ্ভিদের কৌলিক গঠন উন্নয়নে বৈজ্ঞানিক কলা কৌশলী হচ্ছে উদ্ভিদ প্রজনন। মূলত হচ্ছে উন্নত জাত তৈরি করা, জেনেটিক চেঞ্জ সাধন করা, যে পদ্ধতির মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে আসলে উদ্ভিদের প্রজনন অথবা প্ল্যান্ট ব্রিডিং। ফ্র্যাঙ্কেল 1968 সালে আরেকটি সংজ্ঞা দিয়েছেন যে উদ্ভিদ প্রজনন হলো বিশ্ব পরিবেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে উদ্ভিদের কৌলিক গঠন নিয়ন্ত্রণ বা সমন্বয় করা। তাহলে এই দুটি সংজ্ঞা আমরা এখানে দুইজন সায়েন্টিস্ট থেকে নিয়ে আসছি, তোমরা একটু লক্ষ্য করবে। আচ্ছা, উদ্ভিদ প্রজনন বিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্য, যে কি কারণে আমরা এই ব্রিডিংটা করে থাকি উদ্ভিদের মধ্যে, তার কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। যেমন উচ্চতর ফলন, ফলনের মান বাড়ানোর জন্য, উন্নত গুণাগুণ, ফলন যে ফসল আমরা ফলাবো তার গুণাগুণ বৃদ্ধি করানোর জন্য, রোগ ও কীট প্রতিরোধিতা, অনেক রোগ বালাই হয়ে থাকে উদ্ভিদের মধ্যে, এইগুলি থেকে যেন বাঁচানো যায় সেই জন্য আমরা এই প্রজননকে কাজে লাগানো হয় বা কাজে লাগাই। পরিপক্কতা কালের পরিবর্তন, যেমন দেখা যায় যে আমাদের দেশে বর্ষাকালে অনেক উদ্ভিদ ধান পানি আসার কারণে পানির নিচে তলায় যায়, যদি আমরা তার পরিপক্কতার সময়টা একটু এগিয়ে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সেই ক্ষতিটা থেকে আমরা বাঁচতে পারি। কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য, আলোক সংবেদিতা। এরপরে দেখো যে সমকালীন পরিপক্কতা, এই কৃষি অনেক সময় দেখা যায় যে জমিতে ফসল একসাথে সবগুলি পাকে না, পাকার কারণে একসাথে সবগুলাকে গড়ে তোলা যায় না, এটা দূর করানোর জন্য এই ব্রিডিংটা কাজে লাগানো হয়। বীজ না জরা বৈশিষ্ট্য, অনেক উদ্ভিদ আছে যেমন তোমার তৈলজাত জাতীয় বীজ, যেমন তুমি সরিষার কথা চিন্তা করো, এগুলি দেখা যায় কি পাকার সাথে সাথে ফেটে যায়, এগুলা যেন না ফাটে সেই কাজটা করা হয় ব্রিডিং এর সাহায্যে। সীমিত অঙ্গজ বৃদ্ধি, ছোট গাছ রাখা যেন গাছের ফলন বেশি হয়। সুপ্ত অবস্থার পরিবর্তন, এই কাজগুলি আমরা প্ল্যান্ট ব্রিডিং এর এই বৈশিষ্ট্যগুলি আমরা দেখে থাকি বা এই বৈশিষ্ট্যগুলোকে সামনে নিয়ে ব্রিডিং এর কাজগুলি করা হয়। নতুন জাত তৈরি, আর্দ্রতা, পীড়ন ও লবণাক্ততার সহিষ্ণুতা। আমাদের বাংলাদেশে দক্ষিণ পশ্চিম কর্নারের দিকে অনেক অঞ্চল আছে যেখানে, যেমন খুলনা, বাগেরহাট, সুন্দরবনের কাছাকাছি এলাকায় লবণাক্ত পরিবেশ, ওই পরিবেশের উপযোগী উদ্ভিদ তৈরি করা ব্রিডিং এর কাজ। বিষক্রিয়া বস্তুর অপসারণ, ক্ষতিকর পদার্থ এগুলো যেন না থাকে, অপসারণ করা। ফলনের সময় হ্রাস, অল্প সময় যেন গড়ে ফসল তোলা যায় সেই কাজে ব্রিডিং কাজে লাগানো হয়। উন্নত গঠনগত বৈশিষ্ট্য, রোগ ও কীটপতঙ্গের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা, ফলন সময় হ্রাস। তোমরা নিশ্চয়ই নামগুলো শুনে বুঝতেছো যে আসলে এই কাজগুলি আমাদের কৃষিকাজের জন্য অনেক উপযোগী, এই জন্য কাজগুলো করা হয়। শৈত্য সহনশীলতা, প্রতিকূল সহিষ্ণুতা, অভিযোজন ক্ষমতা, এই কাজগুলি আমরা আসলে ব্রিডিং এর সাহায্যে, আরো অনেক কাজ থাকতে পারে, আমরা এর মধ্যে কিছু তোমাদের জন্য নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা আসবো নির্বাচন বা সিলেকশন পদ্ধতি নির্বাচন করে, অর্থাৎ আমরা একটা নতুন উদ্ভিদ তৈরি করতে চাইলে কি কি পদ্ধতি অনুসরণ করতে পারি। এখানে আমরা কি পাই যে আবাদি ফসল উন্নয়নে নির্বাচনের প্রয়োগ হচ্ছে আসলে দুই ধরনের। কি কি? নাম্বার 1 হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক ভাবে যদি নির্বাচন হয়ে থাকে, আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল সিলেকশন। আমাদের এখানে আসলে আর্টিফিশিয়াল সিলেকশনের দিকে আমরা ধীরে ধীরে যাব, যে আমরা যদি কৃত্রিম ভাবে উন্নত জাত তৈরি করতে চাই কি কি পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি। যেমন আর্টিফিশিয়ালের মধ্যে আমরা পাবো কি, দেখো তার একটা সংজ্ঞা আমরা নিয়ে আসছি যে আধুনিক কৃষির শুরু থেকে বর্তমান কাল পর্যন্ত চাষি তার নিজ প্রয়োজনে
এবং প্রজননবিদগণ দ্রুত নতুন জাত বিতরণের জন্য ফসল উদ্ভিদের বিরাজমান মিশ্র পপুলেশন কিংবা প্রবর্তিত জাতগুলা থেকে উৎকৃষ্টতর উদ্ভিদ স্বতন্ত্রভাবে আলাদা করে নিয়ে আবাদ বা বিতরণের ব্যবস্থা করেন। এই প্রক্রিয়াকে কৃত্রিম নির্বাচন বলে। অর্থাৎ একই সাথে মিক্স থাকতে পারে, সেখান থেকে ভালো জাতটাকে আলাদা করে চাষাবাদ করা, সেটা কৃষক নিজেরাও করে থাকে। আমাদের কৃষি প্রধান দেশ, যারা কৃষির সাথে জড়িত আছো বা দেখে থাকো, তারা এই লক্ষ্যটা করবে। কৃষক নিজেই কিন্তু অনেক সিলেকশন করে, অথবা বর্তমানে কৃষিবিদরা এই কাজটুকু করে দিচ্ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়ালি সিলেকশন। এখন কৃত্রিম নির্বাচনের প্রকারভেদগুলো দেখো, আমরা প্রকারভেদ পাবো হচ্ছে আসলে 3টা প্রকার পাবো। কি কি? একটা হচ্ছে বিশুদ্ধ সারি নির্বাচন স্বপরাগী ফসলের ক্ষেত্রে, যাদের মধ্যে নিজস্ব পরাগায়ন ঘটে, তাদেরকে আমরা বিশুদ্ধ সারি নির্বাচনের মাধ্যমে করতে পারি। গণ নির্বাচন পরপরাগী ফসলের ক্ষেত্রে, যারা নিজেদের মধ্যে পরাগায়ন সংগঠন করতে পারে না। আর এটা হচ্ছে ক্লোন নির্বাচন অঙ্গজ বংশবিস্তারী ফসলের ক্ষেত্রে। এই 3টা বিষয় আলোচনা হবে। আমি তোমাদের জন্য একটা বিশুদ্ধ সারি নির্বাচনের প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা করব, বাকিগুলো তোমাদেরকে নিজেরা দেখবে, এবং একটা যদি আমি তোমাদেরকে বলে দিই দেখবে, বাকিগুলো তোমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা বিশুদ্ধ সারির দিকে যাচ্ছি। যে বিশুদ্ধ সারি নির্বাচনটা কিরকম, যে কোনো একটি স্বপরাগী হোমোজাইগাস উদ্ভিদের জাতককে বিশুদ্ধ সারি বলে। স্বপরাগী হোমোজাইগাস উদ্ভিদের জাতক নামটা একটু লক্ষ্য করে দেখবে, নিজেদের মধ্যে পরাগায়ন করতে সক্ষম এরকম একটা জাতকে আমরা বিশুদ্ধ সারি বলি। এখন বিশুদ্ধ সারির কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কিরকম, যেমন দেখো একই রূপ জিনোটাইপ, তাদের জিনগত মানে কোনো হেটারোজেনেসিটি থাকে না, জিনোটাইপ একরকম। উদ্ভব ভিন্নতা পরিবেশ জনিত, যদি উদ্ভিদগুলোর মধ্যে কোনো ভিন্নতা দেখা দেয় সেগুলো জিনোটাইপিক্যালি নয়, সেগুলো ফিনোটাইপিক্যালি পরিবেশের কারণে হয়ে থাকে। আর কালের আবর্তনে কৌলিক ভিন্নতার প্রত্যাবর্তন, অনেক সময় দেখা যায় যে একটি ফসল যদি তুমি কয়েক বছর করে চাষাবাদ করো, তাদের মধ্যে পূর্বের বৈশিষ্ট্যটা ফিরে আসতে পারে, এটা হচ্ছে কালের আবর্তনে কৌলিক ভিন্নতার প্রত্যাবর্তন। যাই হোক, এখন আমরা বিশুদ্ধ সারি নির্বাচনের প্রক্রিয়াটা কিরকম, আমরা প্রক্রিয়ার দিকে যাই। দেখো এখানে কতগুলো ধারাবাহিক ধাপের মাধ্যমে আমরা কয়েক বছর সময় লাগবে, কিন্তু হুট করে চাইলে আমরা পাবো না। যেমন বিশুদ্ধ সারি নির্বাচনের পদ্ধতি 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটা কি, যে স্থানীয় জাত বা মিশ্র পপুলেশন থেকে স্বতন্ত্রভাবে উৎকৃষ্ট উদ্ভিদ নির্বাচন। প্রথম বছর আমরা এই কাজটা করব, যে মিশ্র পপুলেশন মানে একসাথে যদি বিভিন্ন জাতের বীজ থাকে, সেখান থেকে আমরা আমাদের মতো করে স্বতন্ত্রভাবে ভালোটা নির্বাচন করব। প্রথম বছর এই কাজটা করা হয়। দ্বিতীয় হচ্ছে স্বতন্ত্র উদ্ভিদের জাতক মূল্যায়ন, আমি যেটা বাছাই করব সেটা মূল্যায়ন করব, এটা আসলে সঠিক কিনা, আমার উপযোগী কিনা, পরিবেশের উপযোগী কিনা, কৃষকদের জন্য ভালো হবে কিনা, এটাকে বাছাই করা না মূল্যায়ন করা। তৃতীয় ধাপ হচ্ছে বিভিন্নভাবে ফলন যাচাই, এদেরকে বিভিন্ন জায়গায়, শুধু এক অঞ্চলে না, বিভিন্ন অঞ্চলে চাষাবাদের মাধ্যমে, বিভিন্ন ঋতুতে চাষাবাদের মাধ্যমে আমি ফলনটা দেখবো ঠিক মতো আছে কিনা। এই হচ্ছে তার 3টা ধাপ নির্বাচন প্রক্রিয়া। এখন বিশুদ্ধ সারি নির্বাচনের পদ্ধতির বর্ণনাটা আমরা যাবো, অর্থাৎ কয়েক বছর ধরে সময় লাগবে আমরা এই কাজটুকু করে কৃষকের হাতে ফলনটা দেওয়ার জন্য বীজটা। যেমন প্রথম বছর যেটা, যে স্বতন্ত্র উদ্ভিদ নির্বাচন, মিশ্রিত উদ্ভিদ সমষ্টি থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন একটি উদ্ভিদের বীজ আলাদাভাবে সংগ্রহ, নাম্বারিং এবং সংরক্ষণ করা। এখানে বলাই আছে যে কাঙ্ক্ষিত, তোমার মিশ্রিত উদ্ভিদ থেকে আমি আলাদা করে আমার কাঙ্ক্ষিতটাকে আলাদা করব, নাম্বার দেব। যেমন তা একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, ধরো এটা মিশ্রণ একটা, প্রথম বছর আমি এখান থেকে এই বৃত্তাকৃতি যে অংশগুলো দেওয়া আছে, ধরো এগুলো আমার টার্গেট, এগুলো আমি বাছাই করব, যে মিশ্রিত উদ্ভিদ সমষ্টিতে নির্বাচিত উৎকৃষ্ট উদ্ভিদ, এগুলো হচ্ছে উৎকৃষ্ট 1 2 3 4 5, এই নাম্বারিং করা হলো। আমি আলাদা করে নিলাম একটা জমিতে, ধর অনেক ফলন আছে, তার মধ্যে থেকে আমার প্রয়োজনীয় গুলো আমি সংগ্রহ করে নিলাম। দ্বিতীয় বছরে আমি কি করব, এখানে যে জাতক মূল্যায়ন, আমি এবার আমার যে জাতটাকে আলাদা করলাম সেটা আমি এবার মূল্যায়ন করব ঠিক মতো আছে কিনা চাষাবাদের মাধ্যমে। যে প্রতিটি স্বতন্ত্র উদ্ভিদের বীজ সঠিক দূরত্বে একটি সারিতে রোপণ করা হয় এবং কয়েকটি সারির অন্তর অভিক্ষেপ হিসাবে, মানে অভিক্ষেপ মানে হচ্ছে টেস্টার, পরীক্ষা করার জন্য একটি আদর্শ জাতের চারা সারি রাখা হয়। ফলে নির্বাচিত উদ্ভিদের ফলাফল তুলনা করা সহজ হয়। যেমন দেখো চিত্রটা দেখালে, আমি 1 2 3 4 5 দেওয়া হলো, এখানে টি নামে একটা সারি দেখা যায়, যে নির্বাচিত স্বতন্ত্র উদ্ভিদের সারির সাথে অভিক্ষেপ টি, টেস্টার টি, আমি এটা হচ্ছে আদর্শ একটা জাত, তার সাথে আমি বাকিগুলো তুলনা করবো। আমি এগুলা বাছাই করেছিলাম, এই বাছাইকৃত বীজগুলো আগের প্রথম বছরে বাছাই করে দ্বিতীয় বছরে এসে আমি এগুলোকে একটা আদর্শ সারির সাথে কম্পেয়ার করার জন্য নির্দিষ্ট দূরত্ব রেখে সারিতে আমি এগুলো রোপণ করব। এই হচ্ছে দ্বিতীয় বছরের কাজ। এরপরে আমি কি করব, যে ফলন যাচাই, আমি যে আগের জাতের মধ্যে মানে দ্বিতীয় বছর যে ফলনটা আমি জমিতে চাষ করলাম সেটা থেকে আমি আবার ফলনটা যাচাই করব। কিরকম, যে 1 নং নির্বাচিত সারির উদ্ভিদের মিশ্রিত বীজ 3টি পর্যবেক্ষণ প্লটের প্রতিটিতে 3 4টি সারিতে জন্মানো হয় এবং প্রতি প্লটের
একটি সারিতে অভিক্ষেপ জাত রাখা হয়। আবার এখানে টেস্টটা রাখা হবে। যেমন এখানে আমি এটাকে নেব, 1 নংটাকে বাছাই করলাম, 1 নংটাকে আমি পরের বছর 3য় বছরে গিয়ে আমি জমিতে চাষ করব এবং প্লট আকারে ভাগ করে নেব। যেমন চিত্র দেখো, যে R1 R2 R3 3টা প্লটে ভাগ করলাম, এবং তার সাথে আবার এখানে সি স্টার সি স্টার সি স্টার এগুলা কি হচ্ছে, তাদেরকে আমি এখানে টেস্টার হিসেবে রাখবো। আর এই বাকি টি ডি এ বি সবগুলো হচ্ছে আমার ওই প্রথম 1 নং সারির বীজগুলা থেকে নতুন করে চারা লাগানো। যেমন 1 নং নির্বাচিত সারির প্লট, আমি এখানে 3-4-5টা সারি ছিল, আমি একটাকে নির্বাচন করব। পরবর্তী ধাপে আমি কি করব, যে উপজাত নির্বাচন 4র্থ থেকে 6ষ্ঠ বছর, এখানে 4র্থ 5ম 6ষ্ঠ 3 বছর লাগবে। উপজাত অর্থাৎ আমরা প্রায় একটা নির্বাচিত জাতের দিকে চলে যাচ্ছি, যে উৎকৃষ্টতম সি নং উপজাতকের বীজ আমি আগের সারি থেকে যে সি ছিল সেখান থেকে বীজটাকে সংগ্রহ করে 5টি পর্যায়িত প্লটের প্রতিটিতে 7 সারিতে জন্মানো হয় এবং সেই সাথে অভিক্ষেপ জাত রাখা হয়। আবার এখানে টেস্টার রাখা হয়। সকল উপজাতির 3 বছরের ফলন এবং মান তুলনামূলক মূল্যায়নের পর এক বা একাধিক উৎকৃষ্ট উপজাত নির্বাচন করা হয়। এখানে দেখো তাহলে আলাদা করে আবার প্লটের মাধ্যমে নেওয়া হলো, নিয়ে তাদের মধ্য থেকে আমি এবার সর্বোচ্চকৃত যেটা আছে সেটাকে বাছাই করব। 3 বছর ধরে চাষ করে তাদের মানে মানটা ঠিক আছে কিনা সেটাকে পরীক্ষা করা হয়। বীজ বর্ধন ও 7ম বছর আমি প্রায় পেয়ে গেলাম। এবার আমার কাঙ্ক্ষিত যে বীজটা পাবো সেটাকে আমি বৃদ্ধি করব কৃষকের কাছে দেওয়ার জন্য। যে নির্বাচিত উপজাতগুলো বিভিন্ন পরিবেশে পরীক্ষণের জন্য তাদের বীজ বর্ধন করা হয়। এতক্ষণ ছিলাম আমরা একটা পরীক্ষাগারের কাছাকাছি এলাকায়। এখন আমরা এগুলিকে পরীক্ষা করব বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন কৃষকের কাছে দিয়ে আমরা এবার পরীক্ষা করব প্লটের মাধ্যমে দিয়ে দেখে। এবং 7ম বছরে আমি এবার চাষাবাদ করবো, উপজাত বীজ বর্ধন, বীজ বাড়াচ্ছি, বীজ বাড়িয়ে এরপর আমি পাঠাবো কৃষকের নিকট। অনুমোদন ও বিতরণ, এবার আমি অনুমোদন নেব, কৃষকের নিকট বিতরণ করব। তাহলে কিরকম, যে বিভিন্ন পরিবেশে বা অঞ্চলে উপজাতগুলোর তুলনামূলক ফলনশীলতা ও অভিযোজন ক্ষমতা যাচাইয়ের জন্য জন্মানো হয়। অবশেষে প্রজননবিদ 1টি বা 2টি উপজাত নির্বাচন ও নামকরণ করে জাতীয় বীজ বোর্ডের অনুমোদনের সাপেক্ষে কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে কৃষকের নিকট পৌঁছে দেওয়া হয়। এই যে অঞ্চল ভিত্তিক এক এক অঞ্চলে আঞ্চলিক ফলনশীলতা মূল্যায়ন, এক অঞ্চল আরেক অঞ্চল আরেক অঞ্চল 8 থেকে 10তম বছরের মধ্যে, এইভাবে আসলে একটা নতুন করে আমরা বীজ পেতে পারি। তাহলে তার জন্য কিন্তু তুমি কৃষকদের নিকট আসতে 10 বছর প্রায় সময় লেগে যায়, আবার বেশি সময় লাগতে পারে আরো। তাহলে এই হচ্ছে আমাদের একটা পদ্ধতি। তাহলে এখন আমরা দেখব যে বিশুদ্ধ সারি নির্বাচনের সুবিধা কি, যে আমরা এতক্ষণ এই কাজটা করে আসলাম, এই কাজটুকু আমরা কেন করব, সুবিধা কি। যে আদিজাত থেকে, আমি এখানে তোমাদের জন্য উল্লেখ করি, আমি মুখে বলে দিচ্ছি, খেয়াল রাখবে, যে আদিজাত থেকে সম্ভাব্য সর্বোচ্চ উন্নত জাতের উদ্ভব ঘটাতে পারে, কারণ পপুলেশনে বিরাজিত বেস্ট পিওর লাইন নির্বাচিত হয় এই পদ্ধতিতে। একদম সরাসরি আমরা পিওর লাইনটা মিক্সড থাকবে না এরকম একটা লাইন পাই। এরূপ জাত দেখতে ও গুণাগুণের সর্বাধিক সমরূপ হওয়াতে কৃষক ও ভোক্তারা সবচেয়ে বেশি পছন্দ করে। আর যেহেতু এটা আমাদের এখানে কোনো ধরনের মিক্স থাকে না, কৃষকরা খুব পছন্দ করবেন। সর্বাধিক সমরূপতার জন্য বিশুদ্ধ জাতের বীজ প্রত্যয়ন অত্যন্ত সহজ এবং নির্ভুল হয়। এই পদ্ধতিতে স্বপরাগী উদ্ভিদ উন্নয়নে সংকরায়ন পদ্ধতির নেই, পুংহীনকরণ ও কৃত্রিম পরাগায়ন না থাকায় সময়, শ্রম এবং অর্থের সাশ্রয় ঘটে। স্বপরাগী ও পরপরাগী ফসলের ক্ষেত্রে যথাক্রমে বিশুদ্ধ সারি ও সহজাত সারি পেতে এই পদ্ধতি সফলভাবে ব্যবহার করা হয়। এই যে সুবিধাগুলোর জন্য আমরা এই পিওর লাইন সিলেকশনের দিকে যাই বা পিওর লাইন সিলেকশনটা করে থাকি। এখন তার কিছু অসুবিধাও আছে, আমরা অসুবিধাগুলো যদি দেখি, দেখো যে বিশুদ্ধ সারি নির্বাচনের অসুবিধাগুলো কি, আমি সেখানে অসুবিধাগুলো বলে দিচ্ছি। দেখো যে এই মূল পপুলেশনে বিরাজমান কৌলিক ভিন্নতার মধ্যে জাত উন্নয়নের উচ্চ সীমা নির্ধারিত হয়, একটা অসুবিধা হয়। গণনির্বাচনের তুলনায় এই পদ্ধতি জাত উদ্ভাবনে অধিক সময়, জায়গা, খরচ লাগে, 10-12 বছর সময়টা লেগে যায়, সময়ের প্রয়োজন অনেক বেশি হয়। বিশুদ্ধ সারি নির্বাচনের মাধ্যমে উন্নত জাত হোমোজাই গাছ হওয়াতে বৃহৎ এলাকায় পরিবর্তনশীল পরিবেশে এই জাতের অভিযোজন ও স্থিতিশীলতা নাজুক বা নগণ্য হয়। হোমোজাই গাছের নর্মালি তোমার কোন অঞ্চলে তাদের অভিযোজন ক্ষমতাটা কম থাকে, এটা হচ্ছে তার অসুবিধাগুলা। তাহলে আমরা পিওর লাইন সিলেকশনের সুবিধা যেমন দেখি, কিছু অসুবিধাও কিন্তু থাকবে। তাহলে সুবিধা এবং অসুবিধা মিলিয়ে আসলে আমাদের সবকিছু হবে, তুমি 100% সুবিধা যে পাবা সেটা নয়। আর হচ্ছে এখন আমরা যাব হচ্ছে সংকরায়ন অথবা হাইব্রিডাইজেশন। এই জিনিসটা কি, তোমরা এটার সাথে হয়তো পরিচয় আছো, নিশ্চয় জানো, নামটা শুনে বুঝতেছো কি হবে। যে 2 বা ততোধিক ভিন্নতর জিনোটাইপ যুক্ত দুটি উদ্ভিদের প্রাণোদিত জনন ক্রিয়ার মাধ্যমে নতুন সংকর উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে সংকরায়ন বলা হয়। সংকরায়ন শব্দের সাথে আমাদের অনেক পরিচয় আছে, কৃত্রিম পরাগায়ন বা সংকরায়ন একই জিনিস। এখন আমরা সংকরায়ন সম্পর্কে জানবো, যে সংকরণের বৈশিষ্ট্যগুলা কি, যে আমরা যে সংকরায়ন করব তার মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা
দেখব, যেমন তুমি যদি বৈশিষ্ট্যের কথা বলো, যে সংকরণে আমরা পাই যে সংকরণের জন্য নির্বাচিত উদ্ভিদ একই বা ভিন্ন প্রজাতিভুক্ত হতে বাধা নেই। আমরা একই প্রজাতির হইতে হবে তা না, ভিন্ন ভিন্ন প্রজাতি থেকে আমরা সংকরণটা করতে পারি। এই পদ্ধতিতে উন্নত ও অধিক ফলনশীল উদ্ভিদের উদ্ভাবন হয়, তা একটা বৈশিষ্ট্য। এরপরে পাবো হচ্ছে সংকরণ প্রক্রিয়ায় বহু উৎকৃষ্ট গুণসম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হয়। আসলে সংকরণটা আমরা আর্টিফিশিয়ালি যে করে থাকি তা উন্নত জাতের জন্যই করে থাকি। সংকরণের প্রতিটি ক্রস থেকে বিভিন্ন ধরনের অপত্য সৃষ্টি হয়, ফলে পরবর্তী ক্রসের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন হয়। এর ফলে বিভিন্ন স্ট্রেনের জিনগুলোতে একত্রিত করার সুযোগ আসে। এই বৈশিষ্ট্যগুলো আমরা সংকরণের মাধ্যমে পেয়ে থাকি। আরো অনেক বৈশিষ্ট্য তোমরা পাবে, যেমন সংকরণ পদ্ধতিতে দুই বা ততোধিক জিনোটাইপ যুক্ত দুটি উদ্ভিদের প্রাণিত জনন ক্রিয়ার মাধ্যমে নতুন সংকর উদ্ভিদের সৃষ্টি হয়। যে বৈশিষ্ট্য মানে নতুন আমরা যে বৈশিষ্ট্য পাবো, F1 সংকর যাকে বলি, মানে প্রজনন যাকে বলি, এগুলি পিতামাতা থেকে ভিন্ন বৈশিষ্ট্যের হয়ে থাকে। আর উন্নত এবং অধিক ফলনশীল উদ্ভাবন তো আমরা বলেছি, এই হচ্ছে তোমার সংকরণের বৈশিষ্ট্য। মানে কেন আমরা সংকরণ করব, যদি কেউ জানতে চায় তাহলে সেই কথাগুলো বলবে। মূল বিষয়টা হচ্ছে আসলে হাই ইল্ডিং ভ্যারাইটি তৈরি করা, উচ্চ ফলনশীল জাত তৈরি করা হচ্ছে সংকরণের মূল উদ্দেশ্য। তাহলে এখন আমরা সামনের দিকে আরেকটু যদি বাড়ি দেখো, যে সংকরণের লক্ষ্য বা উদ্দেশ্য, এখানে আরো কিছু আছে, যে কম্বিনেশন ব্রিডিং এটা একটা লক্ষ্য, ট্রান্সগ্রেসিভ ব্রিডিং এবং হাইব্রিড ভ্যারাইটি প্রোডাকশন, এগুলোও আমাদের উদ্দেশ্য থাকে, এই জন্য আমরা এখানে নিয়ে আসলাম আলাদা করে। এখন আমরা দেখবো হচ্ছে কৃত্রিম পরাগায়ন বা সংকরণ পদ্ধতি, অর্থাৎ কিভাবে আমরা উদ্ভিদের মধ্যে পরাগায়নটা ঘটাইতে পারি সেই বিষয়টা আমরা তাহলে চিত্রের সাহায্যে একটু দেখবো। দেখার আগে কি কি বিষয় লাগবে সংকরণের জন্য তার একটা তালিকা নিয়ে আসছি। যে প্যারেন্ট নির্বাচন, কাদের মধ্যে সংকরণ করবো সেই প্যারেন্ট নির্বাচন করতে হবে। প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন, তাদের মধ্যে প্রথমে স্বপরাগায়ন ঘটায় আমাদের একটা প্রজনন তৈরি করতে হবে। প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমাস্কুলেশন মানে উভয়লিঙ্গিক উদ্ভিদ থেকে একলিঙ্গিক উদ্ভিদে রূপান্তর করা। যে একটা উভয়লিঙ্গ ফুল থেকে আমরা যদি পুংস্তবক গুলাকে সরাই ফেলি, সেটা একলিঙ্গিক উদ্ভিদে পরিণত হবে, এটার নাম হচ্ছে ইমাস্কুলেশন। ইমাস্কুলেশনের অনেকগুলো পদ্ধতি আছে, তোমরা সেটা দেখে নিবে। আমি শুধু এখানে হেডলাইনটা নিয়ে আসলাম। বেগিং, অর্থাৎ আমি যে ফুলের মধ্যে, অর্থাৎ দুইটা উদ্ভিদের মধ্যে সংকরণ ঘটাবো, যে দুইটা প্ল্যান্টকে বাছাই করব, সেই দুইটা প্ল্যান্টের মেল এবং ফিমেল দুইটাকে আমি বেগ দিয়ে আটকাই দেব, যেন এটাকে পরপরাগায়ন দ্বারা আক্রান্ত না হয়, অন্যভাবে যেন পরাগায়িত না হয়। এরপরে হচ্ছে ক্রসিং, পরবর্তীতে আমি যে দুইটা প্ল্যান্ট নেব সেই প্ল্যান্টগুলোকে আমি নিজে ক্রসিং করাবো। এরপর হচ্ছে লেবেলিং, লেবেলিং মানে যেদিন আমি ক্রস করাবো সেই দিন, ওই তারিখ, ইমাস্কুলেশনের ডেট, এরপরে আমরা সময়, এগুলা উল্লেখ করে একটা লেবেল কাগজে লিখে ওই উদ্ভিদের সাথে মাতৃ উদ্ভিদের গায়ে লাগিয়ে রাখার নাম হচ্ছে লেবেলিং। এরপরে বীজ সংগ্রহ, লেবেলিং করার পরে আমরা যখন আর্টিফিশিয়ালি ক্রসিং করাবো, এরপরে তার স্ত্রী উদ্ভিদটা থেকে ফুল হবে, বীজ হবে, সেই বীজটা আমরা সংগ্রহ করব। অর্থাৎ এখানে কৃত্রিম স্বপরাগায়নের এই ধাপগুলি আমাকে অনুসরণ করতে হবে। প্যারেন্ট নির্বাচন, প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন, ইমাস্কুলেশন, বেগিং, ক্রসিং, লেবেলিং, বীজ সংগ্রহ। এখন ইমাস্কুলেশনটা আমরা একটু দেখতে চাই। যাক, বীজ সংগ্রহের পরে আমরা F1 ব্যবহার করে নতুন প্রকরণ পাই পরবর্তী বছরে, এইটা একটা পয়েন্ট নিয়ে আসা হলো। আচ্ছা, প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশনটা যেটা বলেছিলাম, দেখো এটা হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন করা। এটা একটা উভয়লিঙ্গিক উদ্ভিদ ছিল, মুকুল, মুকুল অবস্থায়, অর্থাৎ ফুলটা প্রস্ফুটিত না হওয়া অবস্থায় তার মধ্যে নিডেল দ্বারা একটু ছিদ্র করে ফোর্সেপের মাধ্যমে এটাকে একটু প্রশস্ত করে ভিতরের পুংস্তবক গুলাকে সরাই ফেলতে হয়। পুংস্তবক গুলা সরাই ফেলে শুধু স্ত্রী স্তবকটা থাকে। পরবর্তীতে আমরা শুধু স্ত্রী স্তবকটা পাবো, মাতৃ উদ্ভিদ থেকে আমরা এইভাবে ইমাস্কুলেশন করবো। মূল কথা হচ্ছে উভয়লিঙ্গিক উদ্ভিদটা একলিঙ্গিক উদ্ভিদের মতো শেষে কাজ করবে। পরবর্তীতে যে বেগিং, পলিব্যাগ দিয়ে দেখো এটাকে সুন্দর করে এটাকে দেওয়া হয়েছে যেন অন্যভাবে পরাগায়িত না হতে পারে। টেগিংটা এই যে লেবেল করা হয়েছে, লেবেলের মধ্যে বিভিন্ন তথ্য থাকবে। এরপর আর্টিফিশিয়ালি আমরা ফার্টিলাইজেশন করাচ্ছি। এখানে আমাদের পুংস্তবক থেকে নিডেলের সাহায্যে আমরা পুংরেণু এনে, পরাগরেণু এনে আমার এখানে আমার যে ইমাস্কুলেশনের পরে যে স্ত্রী স্তবকটা থাকলো সের মধ্যে ইমাস্কুলেশন, মানে ওই ফুলটার মধ্যে আমরা এই আর্টিফিশিয়ালি সংকরণ ঘটাবো। এটা একটা চিত্র দিয়ে দেখানো হচ্ছে। এটা আমি আরেকটা চিত্র তোমাদের জন্য নিয়ে আসছি, সেটা হলো যে ইমাস্কুলেশন করার সময় খুব সুন্দরভাবে হাত দিয়ে ধরতে হবে যেন ফুলটা নষ্ট না হয়। তারই কিছু চিত্র এখানে তোমাদের জন্য দেখানো হয়েছে, যে ফোর্সেপ কিভাবে ব্যবহার করতে হবে, হাত দিয়ে ফুলটাকে কিভাবে ধরতে হবে যেন ফুলটা না ভেঙে যায়। এটার আরেকটা চিত্র তোমাদেরকে দেখানো হলো। প্রাথমিক অবস্থায় কাজটুকু আমরা করে থাকি। আচ্ছা, এখন কৃত্রিম পরাগায়ন বা সংকরণের আমরা কিছু সুবিধা পাবো, আবার কিছু অসুবিধাও থাকে। আমরা এখন ধীরে ধীরে যদি সুবিধাগুলা কি পাই সেদিকে দেখি। দেখো, সুবিধাগুলোর মধ্যে আমরা পাবো যে সংকরণ পদ্ধতিতে দুই বা ততোধিক
জিনোটাইপ যুক্ত দুটি উদ্ভিদের প্রণোদিত জননক্রিয়ার মাধ্যমে নতুন সংকর উদ্ভিদ তৈরি হবে। F1 উদ্ভিদ যেটা পাই এটা নতুন উদ্ভিদ হবে, কারণ দুই ধরনের বৈশিষ্ট্য তার মধ্যে আসে। উন্নত এবং অধিক ফলনশীল উদ্ভিদের উদ্ভাবন হয়, উৎকৃষ্ট গুণসম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয় এবং উদ্ভিদ অত্যন্ত সবল হয়ে থাকে। এগুলো হচ্ছে সুবিধা, যে সবল উদ্ভিদ পাবো, উৎকৃষ্ট গুণাগুণ পাবো, এরপরে সংকর উদ্ভিদটা যেটা পাবো সেটার মধ্যে ফলনশীলতা বেশি হবে। এই হচ্ছে সংকরণের সুবিধাগুলো। আমি জানি না, আমি জাস্ট মুখে মুখে তোমাদের জন্য একটু বললে তোমরা বুঝতে পারবে। আর কিছু অসুবিধাও কিন্তু থাকে। অসুবিধাগুলো কিরকম? যেমন এই কাজটা করতে দক্ষতার প্রয়োজন হয়, সময় সাপেক্ষ, কষ্ট সাধ্য, এবং এটা হচ্ছে সময় লেগে যাবে, বহু বছর বা বহু সময়ের প্রয়োজন হবে। এবং ইমাস্কুলেশনকালে নির্বাচিত উদ্ভিদের যে ফুলটা থাকবে সেটা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হইলে সেটা নষ্ট হয়ে যাবে, ফলশ্রুতিতে সংকরণটা এই সফলতা পাবে না। এইগুলো হচ্ছে অসুবিধা। মানে আমরা বুঝতেছি যে ফুলটাকে যদি ভালো মতো না ধরে কাজটুকু করি তাহলে আমাদের জন্য নষ্ট হয়ে যাবে, আমাদের পরিশ্রমটা মানে সফলতা আনবে না। এই হচ্ছে তোমার সংকরণের অসুবিধাগুলা। এখন তার কিছু আরেকটা জিনিস আমরা পাই, যে নতুন জাতের শস্য উদ্ভাবনে কৃত্রিম পরাগণের তাৎপর্যটা কি? তাৎপর্য কিছু আছে, যে পছন্দ মতো অঙ্কের শ্রীবৃদ্ধি হয়, আমরা নতুন করে নিজেরা ফলনটাকে বাড়াইতে পারি, রোগ এবং খরা প্রতিরোধী বৈশিষ্ট্যের অনুপ্রবেশ, এরপরে পাবো অধিক ফলনশীল উন্নত মানের বীজ এবং তন্তু উৎপাদনের সক্ষমতা। তার মানে দেখো সবগুলাই কিন্তু আমরা যে কথাগুলো বলেছি সবগুলাই কিন্তু উন্নত, অর্থাৎ হাই ইল্ডিং, আমরা উফশি জাত যাকে বলি, উচ্চ ফলনশীল জাত বা হাই ইল্ডিং ভ্যারাইটি। এই নতুন জাত শস্য উদ্ভাবনে কৃত্রিম পরাগায়নের তাৎপর্য মানে হচ্ছে নতুন যে জাতটা পাবো সেটার ফলন বেশি হবে, এরপরে গুণাগুণ ভালো হবে, সৌন্দর্য বেশি হবে। এই সমস্ত বিষয়ের জন্য আমরা কৃত্রিম পরাগায়নটা করে থাকি। তাহলে এর মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের প্লেন ব্রিডিং অংশটুকু শেষ করতে চাই। এরপরে আরেকটা অংশ ছিল আমাদের ইভলিউশন বা বিবর্তন, সেদিকে আমরা যাব। তোমরা লক্ষ্য করে দেখো। তাহলে বিবর্তন আসলে কি? বিবর্তন মানে যদি এক কথাই বলি, আমরা বলবো যে পুরাতন একটা কিছু থেকে নতুন জিনিস তৈরি হওয়া। এর সংজ্ঞা তোমাদের জন্য আমি নিয়ে আসছি, যে কোন জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্য বা জিনগত বৈশিষ্ট্য বংশ পরস্পরায় পরিবর্তন, সঞ্চারণ ও অভিযোজনের প্রক্রিয়াকে বিবর্তন বলে। তার মানে বিবর্তন নামটা শুনলেই কেমন যেন একটা পরিবর্তন একটা আভাস পাওয়া যায়। আসলে পরিবর্তনটুকুই হচ্ছে তোমার এখানে বিবর্তন। আমরা অনেক কথা আমরা নিজেরাও বলি বিবর্তন দিয়ে, যে এক প্রজাতি থেকে আরেক প্রজাতি আসে, মানুষ আগে মানুষ ছিল না, অন্য প্রজাতি থেকে আসছে, বিভিন্ন কথা তোমরা শোনো। উদ্ভিদের ক্ষেত্রে সেম এরকম পাওয়া যায়, এবং এগুলো অনেক আমরা ফসিলের সাহায্যে তার কিছু প্রমাণ পাচ্ছি। আসলে একদম তুমি ফেলে দিতে পারবে না। এই হচ্ছে বিষয় বিবর্তন। এখন আমরা বিবর্তনের সামনের দিকে যদি বাড়ি মতবাদ গুলা কি? অনেক বিবর্তন অনেক সায়েন্টিস্ট অনেকভাবে মতবাদ দিয়ে গেছে। যেমন মতবাদ সমূহ নিম্নরূপ, কি কি আছে? ল্যামার্ক কিছু মতবাদ দিয়ে গেছে বিবর্তন সম্পর্কে। ডারউইনবাদ, যে শব্দটা বিবর্তন শব্দটা বললেই কিন্তু ডারউইনের নামটা আমাদের চোখের সামনে ভাইসা ওঠে। আর এটা হচ্ছে নব্য ডারউইনবাদ। এইগুলি হচ্ছে মতবাদ, মানে বিবর্তন সম্পর্কে এক এক সময় যে এক এক ধরনের গোষ্ঠী বা এক এক সায়েন্টিস্ট এসে কাজ করছেন সেইগুলি এখানে আলোচনা হইল। এখন আমরা দেখব যে বিবর্তনের ডারউইনের তত্ত্ব কি, ডারউইন কি কি কাজ করে গেছে বা কথাগুলো বলেছিলাম, আমরা সংক্ষেপে নিয়ে আসছি। যে ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল কথা হলো পূর্ববর্তী প্রজাতি থেকে নবীন প্রজাতির উদ্ভব। আগের যে একটা জেনারেশন ছিল সে থেকে নতুন জেনারেশন ঘটবে, সেটাই হচ্ছে তার কথা, মূল কথা। ডারউইনের মৌলিক নীতি হচ্ছে পাঁচটি। সে পাঁচটি বিষয়কে বিবর্তনের ভিত্তি হিসেবে নিয়েছিল, যেমন অতি বংশবৃদ্ধি, সংখ্যাটা অনেক বেশি, জীবন সংগ্রাম করে টিকে থাকবে, যারা বাঁচবে তারাই বেঁচে থাকবে, যোগ্যতমের ঊর্ধ্বতন, জীবন সংগ্রামের মধ্যে যারা বেঁচে থাকবে তারা পরবর্তী ধাপে যাবে, প্রাকৃতিক পরিবৃত্তি, প্রাকৃতিকভাবে এদের মধ্যে মিউটেশন ঘটবে, পরিবর্তন ঘটবে, এবং পরিবৃত্তির বংশানুসরণ ও জননান্তরণ তথা নব প্রজাতির উদ্ভব, পরবর্তী নতুন প্রজাতির উদ্ভব হবে। এই যে কথা বলেছিল পূর্ববর্তী প্রজাতি থেকে নবীন প্রজাতির উদ্ভব, এই বিষয়গুলো এখানে আসছে। এখন আমরা ডারউইন মতবাদের সমালোচনা শুনবো কিছু। যেমন সমালোচনা আমরা যদি দেখি যে বিবর্তন সম্পর্কিত ডারউইন মতবাদের বিষয়বস্তুকে দুভাবে বিভক্ত করা যায়। কি কি? ডারউইনবাদের যৌক্তিক বিষয়বস্তু, আর একটা হচ্ছে ডারউইনবাদের অযৌক্তিক বিষয়বস্তু। যৌক্তিক গুলা অর্থাৎ পক্ষে যাবে কোনগুলি, আর অযৌক্তিকটা বিপক্ষে যাবে কি। আমরা যদি এখন দেখি, দেখো যৌক্তিক বিষয়গুলোর মধ্যে আমরা কি কি পাই। যে ডারউইন মতবাদের মৌলিক প্রত্যয়নগুলা যে দিয়েছিল, যে যৌক্তিকের মধ্যে সে পাঁচটা মতবাদ বলেছিল, যে অতি বংশবৃদ্ধি, জীবন সংগ্রাম, যোগ্যতমের ঊর্ধ্বতন, প্রাকৃতিক পরিবৃত্তি, এগুলো আসলে বাস্তব, এটা যৌক্তিক বিষয়। বিবর্তনের বাস্তবতা ব্যাখ্যার্থে পর্যন্ত প্রাপ্ত তথ্য প্রমাণাদি থেকে স্থূলভাবে ডারউইনবাদের সমর্থন সূচক হিসেবে বিবেচিত হয়। আমরা ডারউইন যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো আমরা মানে প্রাথমিকভাবে কেউ যদি শুনে বা আমরা বলি তাহলে এটা সত্য বলে মনে হবে। আরেকটা হচ্ছে অতীতকালের বৃহদাকার জীবগুলা বলিষ্ঠ হওয়া সত্ত্বেও অভিযোজনের ব্যর্থ হয়, বিশীর্ণ বা বিলুপ্ত হয়ে গেছে। অনেক বড় বড় তোমরা ডারউইনের
মানে ডাইনোসরের নাম শোনো, এরা কিন্তু আসলে টিকে থাকতে পারে না পরিবেশের সাথে, এই কারণে বিলুপ্ত হয়ে গেছে, যেগুলো ডারউইন বলেছে। জীবজগতে টিকে থাকার জীবগুলো বিভিন্ন প্রকার অভিযোজনের কৌশল অবলম্বন করতে পরিবৃত্তি বা যৌগতমের উত্তরণ ঘটেছে। এখন যারা বেঁচে আছে তারা কিন্তু আসলে অভিযোজিত হওয়ার কারণে বেঁচে আছে, এটা হচ্ছে মূল কথাটা। পরিবৃত্তির ক্রমোন্নতি ও বংশানুস্মৃতির মাধ্যমে জৈবিক বিবর্তনের অগ্রণ্য ধাপগুলার যৌক্তিক ব্যাখ্যা প্রশংসা দাবিদার। ডারউইনের এই মত কথাগুলা আমরা আসলে যৌক্তিক মনে করি। ডারউইনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল বা বলেছিল এর মধ্যে যৌক্তিক বিষয়গুলো এগুলা, কিন্তু কিছু অযৌক্তিক বিষয় আমরা যদি দেখি, অযৌক্তিকের মধ্যে তোমরা পাবা, যেমন যেটা আমরা পাই যে ডারউইন পরিবৃত্তিকে বিবর্তনের কাঁচামাল হিসেবে গণ্য করলেও কিভাবে পরিবৃত্তি মানে মিউটেশনটা ঘটে থাকে সে বিষয় সম্পর্কে সে বলেন নাই। আরেকটা বলেছিল যে প্রয়োজনীয় বা প্রয়োজনের জন্য দেহাঙ্গের ক্রমাগত বিলুপ্তি, অর্থাৎ যেটা যেটা ব্যবহার হবে সেটা টিকে থাকবে, ব্যবহার ছাড়া আমাদের শরীরে অনেক অংশ আছে যেগুলো আমরা ব্যবহার করি না, ডারউইনের মতবাদ অনুসারে সেগুলি বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু কিভাবে এগুলা সিলেকশন করা হয় সেটার ব্যাখ্যা সে বলে নাই। বংশ পরস্পরের পরিবৃত্তির বংশানুসরণ সম্পর্কে ডারউইনের ধারণা সুস্পষ্ট নয়। আবার বংশানুসরণযোগ্য পরিবৃত্তির আবির্ভাব নতুন প্রজাতির উৎপত্তির কোন সম্ভাবনা উল্লেখ করে নাই। এই মতবাদগুলা আসলে এই কথাগুলো আমরা ডারউইনের মতবাদের বা অযৌক্তিক বিষয় বলে থাকি। আরও থাকে যেমন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জীবের যে আঙ্গিক বিশেষীকরণ বা নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করা যায় না এটার মাধ্যমে। এরপরে যোগ্যতমের ঊর্ধ্বতন ব্যাখ্যাতেও যোগ্যতমের আগমনটা কিভাবে ঘটে সেটা সম্পর্কে কিন্তু ব্যাখ্যা পাওয়া যায় না। বলছে যারা যোগ্য তারা বেঁচে থাকবে, কিন্তু এটা কিভাবে আসে, আগমনটা ঘটে সে বিষয়ে কিন্তু এখানে ব্যাখ্যা সে দেয়নি। এরপর আমরা আরো অনেকগুলা পাবো যে জীবন সংগ্রামে জয়ী হতে কতটুকু পরিবৃত্তি উপযুক্ত, অর্থাৎ মিউটেশন কতটুকু হইলে একটা জীব বেঁচে থাকবে সেই সম্পর্কে কিন্তু সে ধারণা দেয় না। এর জলজ প্রাণী থেকে কিভাবে ভূচর প্রাণীর উদ্ভব হয়েছে সেটার ব্যাখ্যা নাই। জীবের বংশবৃদ্ধির হার কম হলে পরিবেশের সাথে জীবন সংগ্রাম দেখা দিতে পারে, ফলে ওই জীবের বিলুপ্তিও ঘটতে পারে, সেটা কিন্তু ওইটা বলে নাই। সে বলছে যে অতি বংশবৃদ্ধির কথাই বলে গেছে। এরপর প্রাকৃতিক নির্বাচন একমুখী, যার ফলে প্রজাতি হলো বিশেষায়িত নতুন নতুবা বিলুপ্তি হয়। এই কথাগুলো আমরা যে পাই সেই কথাগুলো কিন্তু ডারউইনের মতবাদের অযৌক্তিক, মানে সে যে মতবাদগুলো দিয়ে গেছে তার মধ্যে অযৌক্তিক বিষয় অনেক আমরা পাই। এরপরে ডারউইনের একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা আমরা যদি দেখি ডারউইন মতবাদের যে লিমিটেশনটা, ডারউইনবাদের পরিসীমা যাকে আমরা নামকরণ করছি, পরিসীমা কি, যে ডারউইন যখন প্রাকৃতিক নির্বাচন কার্যক্রমের কোনরূপ দুর্বলতা বা প্রশ্নের সম্মুখীন হতেন তখন তিনি লেমার্কবাদের একটা আশ্রয় নিত। লেমার্কবাদ আমরা জানি এর লেমার্কবাদের, অর্থাৎ সে যেটা নিজে ব্যাখ্যা করতে না পারতো সে লেমার্কবাদ দিয়ে সেটাকে বিবেচনা করার চেষ্টা করতো। ডারউইন সামান্যতম পরিবৃত্তিকে প্রাকৃতিক নির্বাচনের প্রধান উপাদান মনে করতেন, মানে সামান্য মিউটেশন হলে সেটাকে সে প্রধান হিসেবে মনে করতো। কিন্তু বেশিরভাগ পরিবৃত্তি বংশানুসরণ যোগ্য নয়, মিউটেশন যে ঘটে সেটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে জানা যায় না। নিরন্তর পরিবৃত্তিকে তিনি অতি বিরল হিসেবে বিবেচনা করতেন, বর্তমানে এটা প্রায় চোখে পড়ে। এরপর আমরা পাই যে তার বিবেচনায় পরিবৃত্তি কোনো নির্বাচনমূলক মূল্য নেই, তবে একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত বিভিন্ন প্রজাতির নির্বাচনমূলক প্রতিবন্ধকতার ব্যাখ্যা দা প্রাইসের প্রবৃত্তি মতবাদে পাওয়া যায়, কিন্তু সে তার এখানে বলেন নাই। আচ্ছা, এরপরে আমরা দেখো ডারউইনের মতবাদের লিমিটেশনের মধ্যে যদি বলি যে প্রাকৃতিক নির্বাচন একটা কথা ছিল, যে প্রাকৃতিক নির্বাচন কোন রূপ দুর্বলতা বা প্রশ্নের সম্মুখীন হলে এখানে সে আমরা বললাম লেমার্কের আশ্রয় নিতেন। এই যে সঠিকভাবে সে ব্যাখ্যা করতে পারেন নাই, অর্থাৎ কোন একটা প্রশ্নের সম্মুখীন হলে সে এটাকে আমরা অনেক সময় অজুহাত বলি, এরকম সে কিছু কিছু ক্ষেত্রে আশ্রয় নিত। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডারউইন বিবর্তন সম্পর্কে যে মতবাদগুলি বা তার যে পরীক্ষাগুলো আমাদের সামনে নিয়ে আসছিল সেগুলো কিন্তু সঠিক বর্তমান সময়ে দেখা যাচ্ছে, কিন্তু কিছু কিছু লিমিটেশন থাকবেই। তাহলে লিমিটেশনের মধ্যে আমরা এই বিষয়গুলোকে দেখাইতে পারি। এরপর আমরা পাই ডারউইনের মতবাদের মধ্যে যেমন বিবর্তনের সংশ্লেষণী মতবাদ, আমরা সিনথেটিক থিওরি অফ ইভলিউশন একটা শব্দ তোমরা শুনবে, সেই বিষয়টা সম্পর্কে একটু যদি বলি। এখানে মূল কথা কি, যে যখন কোনো জীব বা জীবগোষ্ঠীর গঠন এবং অবস্থান প্রণালীর এমনভাবে রূপান্তর ঘটে যেন ওই জীবের বর্তমান বংশধর তার পূর্বপুরুষ থেকে ভিন্নতর বলে গণ্য হয়, তখন এমন রূপান্তরকে বিবর্তন বলা হয়। মানে বিবর্তনের মূল কথাটা এখানে পূর্বপুরুষ থেকে বর্তমান যে প্রজন্ম তৈরি হয় সেই প্রজন্মটা পূর্বপুরুষ থেকে সম্পূর্ণ ভিন্ন, এটা হচ্ছে তোমার বিবর্তনের মূল বিষয়। বিবর্তনের সংশ্লেষণী তত্ত্ব অনুসারে জৈব বিবর্তনের প্রাথমিক বা প্রধান কারণ হচ্ছে পাঁচটি। কি কি? পরিবৃত্তি অর্থাৎ মিউটেশন, নির্বাচন সিলেকশন যাকে বলি, জেনেটিক বিতরণ, অভিপ্রায়ণ বা জিন প্রবাহ অর্থাৎ মাইগ্রেশন যেটাকে বলি জিন প্রবাহ, আর একটা হচ্ছে অন্তরণ বা এনিডেশন। এ হচ্ছে তোমার সিনথেটিক থিওরি অফ আমরা যেটা ইভলিউশন করি তার মূল বিষয় হলো এই পাঁচটা। এখন যে বিবর্তনে পরিবৃত্তি, প্রাকৃতিক নির্বাচন, জিন প্রবাহ, অন্তরণ ইত্যাদি বংশগতিক প্রক্রিয়ার অবদান সমন্বয়ের মাধ্যমে উদ্ভব হয় বিবর্তনের সংশ্লেষী তত্ত্ব।
আরেকবার যদি আমি বলি যে বিবর্তনের পরিবৃত্তি, প্রাকৃতিক নির্বাচন, জিন প্রবাহ, অন্তরণ ইত্যাদি বংশগতিক প্রক্রিয়ার অবদান সমন্বয়ের মাধ্যমে উদ্ভব হয় বিবর্তনের সংশ্লেষিত তত্ত্ব। তাহলে আমরা এখানে আসলে বিবর্তনের বিষয়গুলো বেশি কিছু না, এখানে মূলত ব্রিডিং নিয়ে আমাদের এই অধ্যায়টা বেশি আলোচনা হয় এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে যতটুকু দরকার তোমাদের জানার জন্য আমি সেই অংশটুকু নিয়ে আসছি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এরপরে এই অধ্যায়ের আর কিছু বিষয় যেটা আমি আলোচনা আনি না কিন্তু তোমাদের জন্য দরকার সেটা পড়বে, যেমন গণনির্বাচন। আমরা তো একটা পিওর লাইন সিলেকশনটা দেখেছিলাম তোমাদের, এখানে একটা জেনাস সিলেকশন কিভাবে হয় সেটা তোমরা দেখবে। বিশুদ্ধ সারি নির্বাচন এবং গণনির্বাচনের পার্থক্য দেখবে। এরপরে ডারউইন তত্ত্ব এবং সংশ্লিষ্ট তত্ত্বের পার্থক্য দেখবে। আমরা ডারউইন তত্ত্ব সংশ্লিষ্ট তত্ত্বের কিন্তু পার্থক্যটা দেখি নাই, সেই পার্থক্যগুলো তোমরা একটু আইডিয়া নিবে। তোমরা বই পড়ো, আমি বইয়ের একটা তালিকা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যদি তালিকাটা এই অনুসারে বই পড়ো তাহলে তোমরা সবকিছু পেয়ে যাবে। বাংলাদেশ বুক ব্যাংকের একটা বই আছে গ্রন্থকুটির কবির ফাউন্ডেশন, তবে বাংলাদেশ বুক ব্যাংকের বইটা যদি একটু বেশি ফলো করো তোমাদের জন্য একটু বেশি সুবিধা পাবে, বাকি বইগুলো অনেক ভালো। এই হচ্ছে তাহলে আমাদের আলোচনা আজকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, পড়াশোনায় মনোনিবেশ করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।